17 বছর কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক উপমন্ত্রী পিন্টু। ফ্যাসিবাদ থেকে উত্তরণে নির্বাচিত সংসদ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বললেন মির্জা ফখরুল। নভ থিয়েটার ও পদ্মা সেতু মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে দুদক। হাসিনার দুর্নীতির অনুসন্ধানকে অগ্রাধিকার দিচ্ছে সরকার, জানিয়েছেন প্রেস সচিব। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠির উত্তর দেয়নি ভারত, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। একলা চলো নীতির কারণে দুর্বল হয়ে পড়ছে সরকার, অভিযোগ বান্নার। গণ অভ্যুত্থানের পরও আমলাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি, অভিমত সেমিনারে বক্তাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 17 বছর কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। এদিকে বিএনপি নেতারা বলেছেন, গুম, খুন আর গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার নেই আওয়ামী লীগের। বিএনপি কোনো অন্যায় অবিচারের সাথে যুক্ত হবে না, আরো জানাচ্ছেন ফরুক বাবু। জীবনের 17টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে অবশেষে মুক্ত বাতাসে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। 21শে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কারাগারে ছিলেন তিনি। সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আব্দুস সালাম পিন্টু। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। একই মামলায় মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরিফ। যেভাবে এই স্বৈরাচারকে আপনারা উৎখাত করেছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাব। কারাগার থেকে মুক্তি পেয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান আব্দুস সালাম পিন্টু। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 17 বছরের কারাবন্দী জীবনের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরেন আব্দুস সালাম পিন্টু। বিগত 4 বছর 6 মাস কারাগারে আমার পরিবারের সাথে আমার দেখা করতে দেওয়া হয় নাই। আমাকে বন্ধ অবস্থায় রাখা হয়েছিল, পরিবারের সাথে কোনো যোগাযোগ আমি করতে পারি নাই। বিএনপির লাখো নেতাকর্মীর নামে মিথ্যা মামলা ও জঙ্গি তকমা দেওয়ার নিন্দা জানান বিএনপি নেতারা। বলেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের ছিলেন না, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্যাতন করেছেন। একটা ফ্যাসিস্ট সরকার এমনই করে, কিন্তু ইতিহাস সাক্ষী যে তারা পালিয়ে যায় আর সালাম পিন্টুর মতো মানুষরা মুক্ত হয়। এই মুক্ত বাংলাদেশে মুক্ত সালাম পিন্টুদের মাধ্যমে আগামী দিনে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আজকে সেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট খুনি যে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা, গলিপথ, মেঠোপথকে রক্তাক্ত করেছে শুধুমাত্র নিজেকে ক্ষমতায় থাকার জন্য, তিনি আজকে পালিয়ে গেছেন। তার যারা গুণ কীর্তন করেন দেশের ভিতরে, দেশের বাইরে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ 2024-এর মতো 1971 ও 75 সালে পালিয়ে যায়। দলটির নেতারা 3 বার দেশ ছেড়ে পালিয়েছে। এ সময় সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে দেশটির বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে। যেমন এবার শেখ হাসিনা পালিয়ে গেছে, 300 এমপি পালিয়ে গেছে, সমস্ত মেয়ররা পালিয়ে গেছে, পৌরসভার মেয়ররা পালিয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে, অধিকাংশ ইউনিয়ন চেয়ারম্যান পালিয়ে গেছে, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে। আর একবার পালন দেখলাম, সেটা হচ্ছে শেখ মুজিবরা যখন 15 আগস্টে হত্যা করল। ভারতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। আমরা যেভাবে পার্শ্ববর্তী প্রতিবেশকে পাল্টাতে পারবো না, তারাও প্রতিবেশী বাংলাদেশকে পাল্টাতে পারবে না। ভারত ভিসা বন্ধ করে নিজেরাই বিপদের সম্মুখীন হয়েছে এমন কথা উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, ভারত বাংলাদেশ ছাড়া চলতে পারবে না। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গণহত্যায় জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ত্রাসীদের বিএনপিতে কোনো ঠাঁই নেই বলেও হুঁশিয়ার করেন তিনি। বলেন, সকালে ঠাকুরগাঁও
প্রেস ক্লাবে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে 2000 শীতার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ফ্যাসিবাদ থেকে উত্তরণ ও দেশকে দুর্নীতিমুক্ত রাখতে নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা ও গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ করেছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। জানি তো অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমার বয়স হয়ে গেছে, আমি জানি যে একটা ইনস্টিটিউশন যদি তৈরি করা যায়, প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায় গণতন্ত্রের, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষা। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সভা শেষে তিনি এই আহ্বান জানান। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানায় গণ অধিকার পরিষদও। যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার গণ অধিকার পরিষদ ও গণফোরামের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 31 দফা বাস্তবায়ন নিয়ে দলগুলোর সাথে আলাপ হয়েছে। বিএনপি নির্বাচিত হলে সংস্কার কমিটির পরামর্শ সংসদে তুলবে এবং পাশ করবে বলেও আমির খসরু জানান। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সেটা একটি সংসদ সরকারের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে। আর সংস্কারের বিষয়ে যেটা আমরা আলোচনা করেছি, সংস্কার করতে হবে সংসদে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 2002 সালে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে দুর্নীতির 3 মামলার তদন্ত আবার শুরু হয়েছে। তার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্প সহ 8 প্রকল্পে 21,000 কোটি টাকা লোপাটের পূর্ণাঙ্গ তথ্য পেতে প্রধান উপদেষ্টার সচিব বরাবর চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলাটিও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্ট ফরুক বাবুর। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রথম মেয়াদের বিজ্ঞান চর্চায় আগ্রহ বাড়ানোর যুক্তি দেখিয়ে একটি নব থিয়েটার নির্মাণের পরিকল্পনা নেয় আওয়ামী লীগ সরকার। নামকরণ করা হয় বঙ্গবন্ধু নব থিয়েটার। 2001 সালে ক্ষমতা ছাড়ার ঠিক 2 দিন আগে একনেক সভায় এ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ বাড়িয়ে 120 কোটি টাকা লোপাট করেন শেখ হাসিনা। 2002 সালে এই অভিযোগে শেখ হাসিনা সহ তার সরকারের সাবেক 7 মন্ত্রী ও সংশ্লিষ্ট 14 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। 2010 সালে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া 3টি মামলা বাতিল করে হাইকোর্ট। শেখ হাসিনার রিট আবেদনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ রায় দিয়ে বলেছিল, অসৎ উদ্দেশ্যে মামলাগুলো করা হয়েছিল। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে টাকা লোপাটের তদন্তে তথ্য পেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়েছে দুদক। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প 2, বেবজা সহ 8 প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতির মাধ্যমে 21,000 কোটি টাকা লোপাটের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা, এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া রাজশাহী 2 আসনের সাবেক সংসদ সদস্য মনসুর রহমান ও সাবেক স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধান সরকার অগ্রাধিকার ভিত্তিতেই দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা দুর্নীতিতে সহযোগিতা করেছে তাদের দুর্নীতিরও অনুসন্ধান হবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর মধ্য দিয়ে সবার সাইবার সুরক্ষা নিশ্চিত করতে পারবে সরকার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন পায় বৈঠকে। এছাড়াও সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন দেশে একটা ভয়ের পরিবেশ, কেউ যেন তার অপিনিয়নকে ফ্রিলি এক্সপ্রেস করতে না পারেন, সেইটাকে বন্ধ করার জন্য। তো সেইটাকে চেঞ্জ করে এখন একটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ওইটাকে যেহেতু স্ক্র্যাপ হয়েছে এটা ডিসিশন, সেটার একটা অনুমোদন করা হয়েছে। এবং এটার মূল ইস্যু হচ্ছে আমরা সাইবার স্পেসকে সবার জন্য আমরা সেভ করতে চাই। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর সময় সাপেক্ষ হলেও তার বিচারের ব্যাপারে আশাবাদী সরকার। শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন, তার বিষয়ে আপনারা দেখেছেন, আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ। এই জায়গাটা আমাদের জাস্ট কাজগুলো শুরু হয়েছে, আরও ডিটেল কাজ তো আপনারা দেখতে পাবেন সামনে। এবং এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন, তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তিনি জানান, বঞ্চনা নিরসন কমিটির সুপারিশে বঞ্চিত 764 জনের পদোন্নতি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। 119 জনকে সচিব পদে, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন এবং যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। পদোন্নতির বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক ও পেনশন বাবদ এককালীন আনুমানিক 42 কোটি টাকা এবং পরবর্তীতে পেনশন বাবদ আনুমানিক বার্ষিক অতিরিক্ত 13 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। সুপারিশ বাস্তবায়নে অর্থ জনপ্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠির জবাব এখনও ভারত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। জানান, দিল্লি চিঠির জবাব দিলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক সময়ের মধ্যে উত্তর না পেলে তাগাদা পত্র দেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে 2013 সালে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি করে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাগ্যের নির্মম পরিহাসে সেই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে সোমবার চিঠি দিয়েছে ঢাকা। তবে দিল্লি থেকে এখনও কোনো জবাব আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আপনি যেটার কথা বলেছেন এগুলা মিডিয়াতে এসেছে, স্পেকুলেটিভ। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। জবাবের জন্য একটা স্বাভাবিক সময় পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করবে বলেও রফিকুল আলম জানিয়েছেন। কারণ আপনারা যদি এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন, আমি যতটুকু মনে করতে পারি এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই। সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। তো প্রত্যেকটা বিষয়ের উপরে ভিত্তি করে সেটা স্বাভাবিক সময় নির্ধারিত হয়।
আপনারা নিশ্চয়ই অনুধাবন করছেন যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। এই সংবেদনশীল বিষয়ে স্বাভাবিক সময় কি এটার কোনো ব্র্যাকেটিং করা আমার মনে হয় আমার তরফ থেকে বা আপনাদের তরফ থেকে কোনো রকমের ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নাই। এটা যতটুক সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা কারেক্ট, তারা সেভাবেই ডিসাইড করবে। ভারতে থেকে বিভিন্ন দেশের দলীয় ফোরামে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে অন্তর্বর্তী সরকারের পছন্দ না করার বিষয়টিও দিল্লিকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আমার মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় 6টি মরদেহ পোড়ানোর ঘটনায় ঢাকা 19-এর সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বাকি 4 জনের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারলে বিচার কাজ আরও সহজ হবে। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্ট 2024 দুপুর থেকে বিজয় উল্লাস গোটা দেশে। ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তারপরও নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ছাত্র জনতাকে। শুধু তাই নয়, আলামত নষ্ট করতে লাশে আগুন ধরিয়ে দেয় পুলিশ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় দেশ জুড়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। লাশ পোড়ানোর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবি ওঠে। দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে আটক হন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি। পরে গ্রেপ্তার হন এএসপি শাহিদুল ইসলাম। তারা দুজনেই আছেন কারাগারে। এই ঘটনায় 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়। শুনানি শেষে সাভার আশুলিয়া এলাকার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথমে গুলি করে হত্যা করা হয়। হত্যা করার পরে তাদের প্রথমে চ্যাংদলা করে একটা রিক্সা ভ্যানের মধ্যে উঠানো হয়। ওইখানে কিছুক্ষণ ফেলে রাখার পরে পরবর্তী সময়ে পুলিশের একটা ভ্যান নিয়ে আসে, সেই ভ্যানে তাদেরকে উঠানো হয়। ভ্যানটা সেখান থেকে সরিয়ে থানার পাশে একটা জায়গায় একটা দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে সেই লাশগুলোতে পেট্রোল এনে বোতল ভরে এক জায়গা থেকে পেট্রোল আনে একজন, আরেকজন এই পেট্রোলটা ঢালে, আরেকজন ম্যাচ নিয়ে আসে, তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গাড়ি সহ। তাদের এই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে এদেরকে কে হত্যা করেছে। পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে যে পুলিশের গাড়িতে যেহেতু আগুন দেওয়া হয়েছে হয়তো এই হত্যাকাণ্ডটা ছাত্র জনতা করেছে। এইভাবে দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয়। ঢাকা 19 আসনের সেই সময় যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। নামটা আমরা যেহেতু এই অতীতের অভিজ্ঞতা থেকে নাম বলা মাত্র পালিয়ে গেছে, সেজন্য আমরা এই মুহূর্তে বলছি না। এটা আমরা যথাযথভাবে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন মহল যারা গ্রেপ্তারটাকে এনশিওর করেন, যারা গ্রেপ্তারটা করেন আসলে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি যাতে করে তারা এই গ্রেপ্তারটা সুষ্ঠুভাবে করতে পারে পালিয়ে যাওয়ার আগে। তাজুল ইসলাম জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ছাত্র জনতার মধ্যে সবার মধ্যে আমাদের ব্যাপারে যাতে কোনো অনাস্থা তৈরি না হয়, আমরা ব্যাপক হারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছি না। কারণ গ্রেপ্তারি পরোয়ানা ব্যাপকভাবে জারি না করে আমরা তদন্ত করে যাদের বিরুদ্ধে কনক্রিট এভিডেন্স পাচ্ছি সেগুলোকেই আমরা নিয়ে আসছি, কিন্তু কোনো অপরাধী ছাড় পাবে না, এটাও সত্য। আর বিভিন্ন থানাগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে যে সমস্ত থানায় মামলাগুলো করেছেন ভিকটিম পরিবার, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা, আমরা সরকারের পক্ষ থেকে যে মতামত জানতে পেরেছি যে এই মামলাগুলোর কিন্তু তদন্ত অব্যাহত থাকবে। আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র সেই ব্যবস্থা নিয়েছেন। সুতরাং এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, এখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। সুতরাং রাষ্ট্র এবং আমরা আলাদা কোনো বিষয় না, রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করা হয়েছে এটা আমাদের পক্ষ থেকে রিকোয়েস্টের মাধ্যমেই করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 26 জানুয়ারি। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
একলা চলো নীতি পরিহার করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে চলমান সংকট মোকাবেলা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাদের দাবি, সদিচ্ছা থাকলেও বাস্তবে দেশ পরিচালনায় একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা তার অন্যতম উদাহরণ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জানমালের নিরাপত্তার দাবিতে গণতন্ত্র মঞ্চের মিছিল ও বিক্ষোভ সমাবেশ। সমাবেশে অংশ নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সংস্কারের প্রয়োজন আছে, তবে তার আগে খাদ্য ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় 2025 সালের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। সংস্কারের কোনো ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না। সংস্কার কারা চাচ্ছে? আমরা রাজনৈতিক দলগুলো সংস্কার চাই, গণতন্ত্র মঞ্চ সংস্কার চাই, আমার শিক্ষিত মধ্যবিত্তরা তারা সংস্কার চান, আমার ছাত্র তরুণরা সংস্কার চান। কিন্তু দেশের 80-85 মানুষ সংস্কারের আগে তারা তাদের খাবার চায়, কর্মসংস্থান চায়, নিরাপত্তা তারা নিশ্চিত তারা দেখতে চায়। নির্বাচন কমিশনকে বার্তাটা দেবেন যাতে নির্বাচন কমিশন 2025 সালের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে নিশ্চিত করতে চায়। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সাথে সখ্যতা তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ব্যাপক জনসমর্থন থাকলেও একলা চলো নীতির কারণে দিন দিন দুর্বল হয়ে পড়ছে সরকার। শুরু থেকে আজ 4.5 মাস সময় পর্যন্ত এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো সখ্যতা করবার চেষ্টা করেনি, তাদের সাথে কোনো সমঝোতা করবার চেষ্টা করেনি। আমরা আমাদের সংলাপের সময় তাদের কাছে বলে এসেছি, একদিন একটা বিরাট দলিল ধরিয়ে দিলেন আর তার উপরে রাজনৈতিক দলগুলোকে বক্তব্য রাখতে বললেন, তার মধ্যে দিয়ে কোনো মতেই জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হতে পারে না। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে অপমান এবং চাঁদপুরে লঞ্চ ডাকাতির ঘটনায় সরকারের সমালোচনা করেন তিনি। আপনারা যতই বলেন আপনারা আগের পরিস্থিতি বদলে দিতে পেরেছেন, এরকম কিছু করেননি। নদীর মধ্যে লঞ্চ ডাকাতি, এইদিকে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাওয়া, আমরা যতই বলি সেটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করতে পারেননি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তন হলেও দেশের আমলাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি। রাজধানীতে এক সেমিনারে আলোচকরা বলেন, এই সময় নিজেদের স্বার্থে সরকারি আমলাদের আন্দোলন দৃষ্টিকটু। আলোচনায় অংশ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, কমিশনগুলো সুপারিশ দিয়ে দিলে বল যাবে সরকার ও নির্বাচন কমিশনের কোর্টে। আর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মনে করেন, কিছু সময় গেলেও এই সরকারের জন আকাঙ্ক্ষা পূরণের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। রকনুজ্জামানের রিপোর্ট। অভ্যুত্থান পরবর্তী সময়ে জনপ্রশাসনের রূপ নিয়ে রাজধানীর সিরডাব মিলনায়তনে আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস। সাবেক আমলা, রাজনীতিক, বিশিষ্টজনদের আলোচনায় উঠে আসে আমলাতন্ত্র আর প্রশাসনের নানা দিক। বক্তারা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরেও আমলাদের জনগণের সেবকের পরিবর্তে মালিক হিসেবে নিজেদের বিবেচনা করার মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। এই সময়ে সুযোগ সুবিধা নিয়ে আমলাদের আন্দোলনের সমালোচনা করেন বক্তারা। জনপ্রতিনিধি, সে লোকাল জনপ্রতিনিধি যে সার্ভিসটা দিবে, সেখানে বেসিক ফাউন্ডেশনটা হচ্ছে গভর্নমেন্টস এন্ড গভর্নেন্স, গভর্নেন্স এন্ড গভর্নমেন্ট। এই গভর্নেন্স এর ফাউন্ডেশন বেসিক্যালি লাইজ ইন দ্য লোকাল গভর্নমেন্ট। সে লোকাল গভর্নমেন্ট আপনি ছোট জগৎ বাড়াই দিয়েছেন। 38টা না কয়টা বাড়ির সন্ধান কানাডায় পাওয়া গেছে, তার বেশিরভাগই আমলাদের। এবং পরবর্তীতে একটা লিস্ট বেরিয়েছিল আপনার আমেরিকাতে যাদের বাড়ি আছে, তার মধ্যে 38 জন ওসির বাড়ি। তো ইট ওয়েন্ট টু দ্যাট এক্সটেন্ট। এখন এদের জবাবদিহিদের মধ্যে আনা যাচ্ছে না। এই যে গত কয়েকদিনে যে সকল আমরা আন্দোলন দেখছি, যে সকল প্রতিবাদ দেখছি, এগুলো কি জনস্বার্থে নাকি কোটারি স্বার্থে, সেই প্রশ্ন আজকে বোধহয় আমাদের জনগণের করার সময় এসছে, সেই প্রশ্ন তোলার সময় এসছে। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় আর কখনো যাতে স্বৈরতন্ত্র না ফেরে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। আমাদের কমিশন সহ শিগগিরই আমরা আমাদের প্রস্তাব দেব। তো এরপরে বলটা কিন্তু অন্যদের কোর্টে, বল এখন তখন যাবে অন্যদের কোর্টে। একটা হলো সরকারের কোর্টে, আরেকটা হলো রাজনৈতিক দলদের কোর্টে,
আরেকটা হবে নাগরিকদের কোর্টে। চলমান সংস্কারের নামে যেন সময়ক্ষেপণ না হয় সে কথা মনে করিয়ে দেন আলোচনায় অংশ নেওয়া রাজনীতিকরা। দয়া করে সংস্কারের নামে অযথা সময় নষ্ট করবেন না, এরপরে কিন্তু রাজপথ উত্তপ্ত হতে শুরু করবে। আপনি বহু জায়গায় কোন ধরনের জনগণের পক্ষে সুফল বয়ে আনার মতো তেমন কোনো কর্মসূচি আপনি দিতে পারেন না। জিরো টলারেন্স করতে হবে, প্রসেস সিম্পলিফাই করতে হবে, রেগুলার ওপেন অডিট করতে হবে এবং ওই ওপেন অডিটগুলো পাবলিকের জন্য ওপেন না হলে সরকারি পর্যায়ে ওপেন হতে হবে। এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে এই বড় বড় মুভগুলো একটা অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা করা সম্ভব না। জন আকাঙ্ক্ষা পূরণে সংস্কার আনার ক্ষেত্রে পথরেখা তৈরির সুযোগ এখনো শেষ হয়নি বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। এই যে গত 4-5 মাসে এই পদায়নের আলোচনাটাই সবচেয়ে বড় যারা এখানে দরকার ছিল তারা কিভাবে জনগণের সেবা ইত্যাদি এগুলো দ্রুত করতে পারবেন, সেখানে পদায়নের আলোচনাটাই কিন্তু সবচেয়ে বেশি ঢেউ পেয়েছে অ্যাকচুয়ালি। সেটাও আমি মনে করি অত্যন্ত একটা ঠিক হয়নি। প্রশাসনের দুর্নীতি রোধে জবাবদিহিতা নিশ্চিত করার বিকল্প নেই বলেও বক্তাদের কথায় উঠে আসে। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। খুলনার একটি হোটেলে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই পরামর্শ দেন। জাতীয় নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সংস্কার কমিশন সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এই রিপোর্টের মধ্যে স্থানীয় সরকার কমিশন গঠন, বিদ্যমান মৌলিক আইনগুলোকে একত্রিত করে সমন্বিত একটি আইন প্রণয়ন করার কথা থাকবে। এর আগে বিভিন্ন সরকারের আমলে স্থানীয় সরকার কমিশন গঠন হলেও তা কার্যকরী হয়নি উল্লেখ করে ডক্টর তোফায়েল বলেন, এবারের সরকার হয়তো সুপারিশমালা গ্রহণ করবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করে আগামী জুনের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ফোনালাপে চ্যালেঞ্জিং সময় বাংলাদেশকে নেতৃত্ব দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান তিনি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি জানানো হয়। উভয় নেতা ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। আগামীতে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে তা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ এই শব্দগুলো নয়, ধর্মীয় সংহতি চাই। এদেশে সবাই এক পরিবার, সবাই একত্রে থাকবে। এমন স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, নিজ নিজ ধর্মের শান্তির বাণী নিজের মনের মধ্যে স্থাপন করা গেলে অন্য ধর্মের মধ্যেও তা খুঁজে পাওয়া যাবে। তখন আর অন্য ধর্মের সঙ্গে বিভেদ থাকবে না। এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশে উদারতা, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এক্ষেত্রে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলেও মন্তব্য তাদের। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে 2.5 কোটি টাকা অনুদান দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিনে নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন সিটিটিসির অতিরিক্ত কমিশনার মাসুদ করিম। জানান, কাকরাইল সহ ঢাকার সব চার্চ ঘিরেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপনের আশা সেন্ট মেরিস ক্যাথেড্রালের আর্চ বিশপ বিজয় এন.ডি. ক্রুজের। রিপোর্ট করছেন এসএম ভয়েস। বড়দিনকে ঘিরে মঙ্গলবার রাজধানীর কাকরাইলে নিরাপত্তা মহড়া করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এ সময় বিশেষায়িত সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট, K9 রোবট নিয়ে নিরাপত্তা মহড়া করা হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিটিটিসির প্রধান। জানান, পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে পুলিশ। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনাবাহিনীও। আমরা চাই যে আনন্দঘন পরিবেশে নগরবাসী যেন তাদের এই উদযাপনগুলো করতে পারে। আমরা সেই জন্য সর্বাত্মক চেষ্টা করছি
এবং এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো তথ্য পাইনি যে তাদের প্রতি কোনো হুমকি হতে পারে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। সুন্দর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের ডিএমপি পুলিশ বাহিনী, সোয়াট বাহিনী এখানে ইতিমধ্যেই তাদের মহড়া দিয়েছেন। মনে করছি এবং বিশ্বাস করছি যে আমরা খুব নিরাপদে আনন্দের মধ্যে এই বড়দিন উদযাপন করব। সবার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশেই বড়দিন উদযাপন হবে আশা সংশ্লিষ্টদের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা ঢাকা রুটের প্রথম ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস চালু হলো আজ। খুলনা থেকে ছেড়ে আসা প্রথম ট্রেনটি সকাল 11:15টায় কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়। নতুন রুটের এই ট্রেনের উদ্বোধন করে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, অপব্যয়ের কারণেই রেলের দুর্দশা কাটছে না, রেলকে তার আয় দিয়ে ব্যয় করতে হবে। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। ভোর 6টা খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে জাহানাবাদ এক্সপ্রেস। নতুন এই রেল লাইনে দূরত্ব কমেছে 231 কিলোমিটার। ঢাকা থেকে খুলনা 4.5 ঘন্টায় গন্তব্যে পৌঁছে এই ট্রেন। এই ট্রেনের সাপ্তাহিক ছুটি সোমবার, বাকি 6 দিন দুবার করে চলাচল করবে। 11টি কোচে বিভিন্ন শ্রেণীর আসন সংখ্যা 768টি। আছে লাগেজ ভ্যানও, যার মাধ্যমে মালামাল ঢাকায় আনা যাবে। নতুন এই ট্রেন চলাচলে উচ্ছ্বসিত যাত্রীরা। আমি স্যাটিসফাইড এবং আমি খুব হ্যাপি আমি এই ট্রেনে একজন যাত্রী হতে পেরে। এটা আমাদের খুব সুন্দর লাগছে, পরিবেশ ভালো, ম্যানেজমেন্ট আরো সুন্দর। প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়েছিল, ক্রসিং ছিল, যার জন্য একটু সময়টা বেশি লাগছে, কিন্তু আশা করি পরবর্তীতে এটা আবার ঠিক হয়ে যাবে। এত সহজে ব্যাপার থেকে খুলনা থেকে কমলাপুর আসতে পেরেছে, আমাদের খুব ইজি হয়েছে। এর আগে এই ট্রেন যাত্রার উদ্বোধন করে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার কথা বলেন রেলপথ উপদেষ্টা। জোর দেন প্রকল্প ব্যয় কমানোর। এই অবস্থাতে আসার একটি কারণ হচ্ছে অপব্যয়। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র রেল লাইনের বিস্তার করা হয়েছে। রেলকে তার আয় দিয়ে তার ব্যয় নির্বাহ করতে হবে। সব খাতেই কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি আর কত দেওয়া যাবে? তো এই জন্য আমাদেরকে ব্যয় সাশ্রয়ী হতে হবে, আমাদের। রেলকে লাভজনক করে তোলার ক্ষেত্রে সরকারের ভাবনার কথাও তুলে ধরেন উপদেষ্টা। কোচগুলো যাতে পরিষ্কার করা হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার চীনের সাথে আরও গভীর সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে চায়না মিডিয়া গ্রুপের উদ্যোগে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ। বাংলাদেশে চীন সম্পর্কে জানার সুযোগ কম জানিয়ে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন শফিকুল আলম। বলেন, চীন কি ভাবছে, চীনা কোম্পানি বিনিয়োগকারীরা কি করছে সে সম্পর্কে আরও জানতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাইলে চীন কিভাবে নিজেকে পরিবর্তন করেছে সেটি দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। চীন বাংলাদেশ সম্পর্ক আরও উজ্জ্বল হবে বলে আশাবাদ জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, দুদেশের সম্পর্কের ক্রমবিকাশের প্রক্রিয়ায় মিডিয়া কেবল তথ্য প্রচারের মাধ্যম নয়, পারস্পরিক বিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি সামনে রেখে দুদেশের গণমাধ্যমের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও বন্ধুত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আপন মিডিয়া ক্লাব যাত্রা শুরু করল। জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ সিনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাথে আপন মিডিয়া ক্লাবের সমঝোতা স্মারক সই হয়। স্ত্রী সন্তান সহ কানাডা যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে। 2009 সালের 25 ফেব্রুয়ারি ভিডিআর বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে 57 সেনা কর্মকর্তারা সহ 74 জন নিহত হন। এ ঘটনায় 48 ঘন্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মাইনুল ইসলাম। দায়িত্ব পেয়ে তিনি বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন করেন এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে। 2015 সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর নেন।
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পাশের কোনো বড় দেশের রক্তচক্ষুকে ভয় করে না বাংলাদেশের মানুষ। কুমিল্লায় নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন, পতিত স্বৈরশাসকের নির্দেশে তার দোসররা দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ, হাজী মৈধর আলী, ইউনাইটেড নেশনস এর সভাপতি যুবদল নেতা মেহেদী হাসান রাজ ও লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মশু। খেলায় ইউনাইটেড অব লাকসাম ক্লাব হারায় লায়ন সুপার ক্লাবকে। কোনো আশেপাশের বড় দেশে আমরা দাবিদারি করব না। আমরা যতদিন বাঁচবো, স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিকের মর্যাদা নিয়ে আমরা বাঁচবো, অধিকারের জন্য আমরা লড়াই করে যাব। যতবার লড়াই করতে হয় ততবার লড়াই করব। আমি নিশ্চিত করে বলতে পারি, আগামীর বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের হাতে শুধু নিরাপদ নয়, তিনি শুধু কাছেরটা চিন্তা করেন না, তিনি কয়েক প্রজন্ম পরে বাংলাদেশের কি প্রয়োজন, কি হতে পারে, কিভাবে দেশকে নির্মাণ করতে হবে সেই পরিকল্পনা উনি রয়েছে। এবং আগামী দিন উনি তরুণ সমাজকে সাথে নিয়ে মুরব্বীদের দোয়া নিয়েই দেশকে বিনির্মাণে এগিয়ে যাবে। আমরা ওনার সাথে থাকবো ইনশাআল্লাহ। মাওলানা সাদপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ সহ 4 দফা দাবি জানিয়েছেন মাওলানা জুবায়েরপন্থীরা। মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলনে তারা গত 17 ডিসেম্বরের হত্যাকাণ্ড এবং তার আগে 2018 সালে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। বলেন, কাকরাইল মার্কাজ ও টঙ্গী ইস্তেমার মাঠ সহ তাবলিগের সকল কার্যক্রম শুরায়ে নিজামের অধীনে পরিচালনার ব্যবস্থা করতে হবে। 17 ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে হত্যায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয় সংবাদ সম্মেলনে। তাদের দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও তাদের দোসরদের যোগসাজশে সাদপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার একটি নীল নকশা করেছিল। আর এই নীল নকশা বাস্তবায়নে পার্শ্ববর্তী একটি দেশ ও ইসরায়েল মদদ দিয়েছে বলেও দাবি তাদের। বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চট্টগ্রামের 6টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুরে কারখানাগুলোয় বন্ধের নোটিশ টাঙানো হয়। নোটিশ দেখেই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। খোলা থাকবে কারখানা নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ। তবে কারখানা বন্ধের কারণ জানায়নি কর্তৃপক্ষ। বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বন্ধ 6টি কারখানায় কাজ করতেন অন্তত 12,000 মানুষ। তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড ISO এবং IEC সনদ অর্জন করেছে পোবালি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নিয়ামুল হাসান এবং প্রাইস ওয়াটার হাউস কুপার্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান, পোবালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এর হাতে সনদ হস্তান্তর করেন। এই সনদ অর্জনের মধ্য দিয়ে পোবালি ব্যাংক গ্রাহকদের তথ্য সুরক্ষা ও সেবার মান নিশ্চিত করতে তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী। এই সনদ প্রাপ্তি দেশের আর্থিক খাতের জন্য একটি উদাহরণ বলেও তিনি উল্লেখ করেন। সংবাদ শেষ করব গ্রাউন্ড 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 17 বছর কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক উপমন্ত্রী পিন্টু। ফ্যাসিবাদ থেকে উত্তরণে নির্বাচিত সংসদ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বললেন মির্জা ফখরুল। নব থিয়েটার ও পদ্মা সেতু মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে দুদক। হাসিনার দুর্নীতির অনুসন্ধানকে অগ্রাধিকার দিচ্ছে সরকার, জানিয়েছেন প্রেস সচিব। শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশের চিঠির উত্তর দেয়নি ভারত, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। একলা চলো নীতির কারণে দুর্বল হয়ে পড়েছে সরকার, অভিযোগ মান্নার। গণ অভ্যুত্থানের পরও আমলাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি, অভিমত সেমিনারে বক্তব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vision24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।